স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছে আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। ব্যাংকের যে কর্মকর্তা উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। মুক্তি, আমরা দেখছিলাম বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে মুদ্রানীতি সাজিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং নেওয়া হয়েছে বহু সাংঘর্ষিক সিদ্ধান্ত, অভিযোগ সিপিডির। অন্যদিকে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল করার নামে বিনিয়োগকারীদের লভ্যাংশে টাকা আত্মসাৎ, সেই সঙ্গে বিদেশে বিএসএসির রোড শো করার নামেও করা হয়েছে অর্থ পাচার, এমন অভিযোগ তুলেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। আনসার সদস্য আছে, স্টুডেন্ট আছে, তারা আমাদের সর্বাত্মক হেল্প করতেছে। কর্ম তো নামতেই হবে, আমাদের কর্মে আমরা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশে আমরা কর্মে আমরা নেমে গেছি। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। নাফি, আজ সকাল থেকে আমি যখন অফিসে আসছিলাম দেখেছি সরকারের বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোল করছে ট্রাফিক পুলিশ, এবং 9 দিন পর তারা কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সড়কগুলোতে। একই সঙ্গে থানাগুলোতে কিন্তু দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। মুক্তি, এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা আলটিমেটাম দিয়েছে 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার, এবং চালু হয়েছে জাতীয় জরুরি সেবা 999। এই নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ হাসিব। বৈঠকে কি নিয়ে আলোচনা হলো, কারা কারা উপস্থিত ছিলেন? নাফি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিশেষ করে 25টি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সঙ্গেই মূলত আজকে বৈঠকটি হয়। প্রায় 2.5 ঘন্টা বৈঠক হয়েছে। কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়, বেলা 11টার দিকে বৈঠকটি শুরু হয়। আর বৈঠকে মূলত সচিবরা সেই মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে, এবং প্রধান উপদেষ্টা মূলত এই যে পরিস্থিতি, এই শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সার্বিকভাবে যে কাজ যেগুলো স্থবির অবস্থায় ছিল সেগুলো যেন আবার পুনরায় চালু করা যায়, জনগণের কাছে সেবাগুলো পৌঁছানো যায় দ্রুততম সময়ে, সে বিষয়গুলোই মূলত নির্দেশনা দিয়েছেন। এবং যেহেতু 3 দিন কোনো সরকার ছিল না, এবং গত শুক্রবার প্রথম এই ক্যাবিনেট সভা হয় এই যমুনায়, এবং তারপরে আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীন যত মন্ত্রণালয় আছে মূলত সেই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেই আজকে বৈঠকটা ছিল। এবং এই বৈঠকেও মূলত আরেকটি বিষয় উঠে এসেছে যে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে যে সরকারের সমর্থনপুষ্ট বা আওয়ামী লীগ সমর্থনপুষ্ট যেসব কিছু দপ্তরের নিয়োগ, সেগুলো যেন কিছুটা তাদেরকে পদায়ন বা বদলি বা স্থগিত, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে এই মিটিংয়ে আলোচনা হয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, হয়তো সচিবালয়ে আমাদেরকে মন্ত্রিপরিষদ সচিব বলবেন। মন্ত্রিপরিষদ সচিবও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে আজ বেলা 10:30টার দিকে
সেনাপ্রধান এসেছিলেন এবং তারপরে আধা ঘন্টা ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা হয়েছে, সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে এইখানে এই ফটকের সামনে বেশ কিছু শিক্ষার্থীও কিন্তু উপস্থিত হয়েছে। এখানে আশেপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং জনতা তারাও একটি 7টি দফা দাবি নিয়ে এসেছে এবং তারাও বলছে যে এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো কিন্তু সরকারের সঙ্গে তাদের যোগাযোগ বৃদ্ধিতে তারা যেন সমন্বয় করা হয়, এই ব্যাপারগুলো দাবি নিয়ে তারা এখানে এসেছেন। এই ছিল এই যমুনার সামনের সবশেষ খবর। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা, সে খবর জানাতে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। ইন্টারনেট কেন বন্ধ ছিল তদন্ত করে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী পলক ও এটুআইয়ের দুর্নীতি খতিয়ে দেখে বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে তিনি কথা বলেন। এ সময় বিনিয়োগ হারানো 10 মিনিট স্কুল সহ ছাত্র আন্দোলনে সংহতি জানানো স্টার্টআপগুলোতে পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এর আগে সকালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আইসিটি ভবনের সামনে বিক্ষোভ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। 24 ঘন্টার একটা আমরা প্রাথমিকভাবে একটা ব্যাখ্যা আমি চেয়েছিলাম, সেটি হয়তো আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে হয়তো আমরা রিপোর্টটা পাবো। কোন পর্যায়ে তারা যুক্ত ছিল সেই অনুযায়ী আইনিভাবে যথাযথ যে প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসবো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং আমরা অতি দ্রুত এই আইনটি নিয়ে একটি পদক্ষেপ নেব। নাফি, একদম শুরুতে বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে মুদ্রানীতি করার কারণে সার্বিক অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এবং আজকে সিপিডির এক সেমিনারে এর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন অভিযোগ করেছেন যেভাবে মুদ্রানীতি দিতে গিয়ে অর্থনীতির সাথে সাংঘর্ষিক বেশ কিছু পদক্ষেপও কিন্তু নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তি রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক আলোচনা এসব বক্তব্য উঠে আসে। এ নিয়ে বিস্তারিত দেখে আসবো প্রতিবেদনে। গত কয়েক দফায় বাংলাদেশ ব্যাংকের দেয়া মুদ্রানীতি ফলপ্রসূ হয়নি, বরং বেড়েছে মূল্যস্ফীতি। বিশেষ গোষ্ঠীর স্বার্থে মুদ্রানীতি করায় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি বলে এবার অভিযোগ তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, গেল 15 বছরে যারা বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে ছিলেন তারা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে নীতির সাথে সাংঘর্ষিক পদক্ষেপ নিয়েছে। এতে বেড়েছে মন্দা, এতে বেড়েছে মন্দঋণ ও খেলাপি। ব্যাংকের যে কর্মকর্তা, উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, লোন রাইট অফ করা, এই ধরনের, এবং ব্যাংকের ভিতরে নিজেদেরও অনেক দুর্বলতা, যেমন ইন্টারনাল কন্ট্রোল কিংবা কমপ্লায়েন্স রিস্ক, এগুলি বিষয় রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক কিছু মানদণ্ড যেমন বেজেল 3, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। সরকারি ব্যাংকের অনেক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, যা পরিবর্তন করে সরকারি বেসরকারি সব ব্যাংকের একক তদারকি ও নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ে আসার পরামর্শ সিপিডির নির্বাহী পরিচালকের। যে বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতাটা তো কে করবে, সেটা হচ্ছে যে এটা আবার অর্থ মন্ত্রণালয়ের অধীনে, সুতরাং অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন তারা করবে, এটা একটা। আর হচ্ছে যে নিয়ম কানুন, তারপরে আরো বেশি ধরনের দুর্নীতি হলে সেটা চলে যাবে এসিসিতে, বিভিন্ন ধাপে ধাপে সেগুলো কিন্তু প্রক্রিয়া আছে। আমরা দেখি বিভিন্ন সময়ে কোনো একটা ধরেন স্ক্যাম হলো, তখন বাংলাদেশ ব্যাংক সেটা কেস করতে পারে না, তারা বলে এসিসি করবে।
এই যে দায়িত্বেরও কিন্তু একটা স্পষ্টতা নাই, কে কোনটা করবে, এগুলোর মধ্যে স্বচ্ছতা আনতে হবে। গবেষণা সংস্থা সিপিডি আরও বলছে, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি ও একাধিক কোম্পানির নামে ঋণ ফেরত দিচ্ছে না, তাদের সম্পদ জব্দ করে অর্থ ফেরানো হোক ব্যাংকে, নাম প্রকাশ করা হোক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের। একই সাথে বর্তমান পরিস্থিতি থেকে বের হতে ব্যাংকিং কমিশন করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। ব্যক্তি ও প্রতিষ্ঠান ভিত্তিক বীমা ও পুঁজিবাজার প্রতিযোগিতা বাজার কাঠামোর সাথে সাংঘর্ষিক বলেও দাবি সিপিডির। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক বীমা খাত বা পুঁজিবাজার গড়ে ওঠা এটি বন্ধ করতে হবে। কোনোভাবেই কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো খাত কোনোদিনই আসলে টিকতে পারে না, এবং এটা প্রতিযোগিতামূলক একটি বাজার কাঠামোর সম্পূর্ণ সাংঘর্ষিক। ব্যাংক বোর্ড মেম্বার ও পরিচালক নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে করার কথা জানায় সিপিডি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল করার নামে বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা আত্মসাৎ আর বিদেশে বিএসএস এর রোড শোর নামে হয়েছে অর্থ পাচার, এমন অভিযোগ তুলেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, 2009 ও 2010 সালের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক দুই চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন ও শিবলি রুবাইয়াতুল ইসলামের 14 বছরের আমলে পুঁজিবাজার বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। ডিবিএর অভিযোগ, এই দুই সাবেক চেয়ারম্যানের কারণে, তাদের নিজস্ব স্বার্থের কারণেই শেয়ার বাজারের সকল প্রতিষ্ঠানের কাঠামোগত ক্ষতি হয়েছে। সেই সাথে বিদেশে বিএসইস এর রোড শোর আয়োজনের নামে অর্থ পাচার এবং পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলের নামে বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা আত্মসাৎ করা হয়েছে। তাই সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ডিবিএ। এছাড়াও দীর্ঘদিন ধরে বাজারে থাকা বন্ধ ও দুর্বল কোম্পানি তালিকাচ্যুত করে এসব কোম্পানির বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। এই যা বলছিলাম যে লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে, একই সঙ্গে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। একটু জানতে চাই যে লভ্যাংশের কত টাকা আত্মসাৎ হয়েছে, সেই সঙ্গে অর্থ পাচার হয়েছে কত টাকা, এবং মানে এই হিসাবগুলো আসলে জানা গেছে কিনা? যেরকমটি বলছিলেন যে আজকে প্রায় যখন ডিবিএ বা আমরা যদি বলি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তাদের যে সংগঠন, সেই সংগঠন থেকে একটি সংবাদ সম্মেলনের মধ্যে জানানো হয় যে গত 2009 এবং 10 সালে যে বাজারে পতন হয়, এই পতনের পরে গত 14 বছরও কিন্তু এই যে গত 6 আগস্ট থেকে একটা সুবাতাস পুঁজিবাজারে দেখা যাচ্ছে বা গতিশীলতা দেখা যাচ্ছে, এটি কিন্তু চোখে পড়েনি। আমরা দেখেছি একদিনে সর্বোচ্চ 300 পয়েন্টেরও বেশি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে। তো তারা আজকে আসলে জানাতে এসেছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে তৎকালীন যে সরকার ছিলেন, যে গত 5 আগস্ট তৎকালীন সরকার যে পদত্যাগ করেছেন, তাদের যে আমলে যে নিয়োগ করা হয়েছে বা সিদ্ধান্তর কারণে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে যেই এককভাবে যে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, সেই বাস্তবায়নের কারণে আসলে পুঁজিবাজারের সক্ষমতা রয়েছে বা একটা গতিশীলতা ছিল, সেগুলো আসলে কমে এসেছে। তো সেখানে বলা হয়েছে যে বেশ কিছু কার্যক্রম আমরা দেখতে পেরেছি যে লভ্যাংশগুলো বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করা হয়নি, সেই লভ্যাংশগুলো নিয়ে একটা ফান্ড তৈরি করা হয়, যেটাকে বলা হয়েছিল যে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড। তো এই ফান্ডে যে বলা হয়েছিল প্রায় 10,000 কোটি টাকার মতো সংগ্রহ করা হবে, তবে সর্বশেষ যে তথ্যটি ছিল প্রায় 1,500 কোটি টাকার মতো বোনাস এবং নগদ লভ্যাংশ জমা পড়েছিল, এবং সেটির মাধ্যমে পুঁজিবাজারে দুটি ফান্ড গঠন করা হয়, লেনদেন করা হয়, এবং সেটা যে প্রফিট বা মুনাফা ছিল সেটি কিন্তু সেই ফান্ডের মধ্যেই থাকে, সেটি কিন্তু কোনো বিনিয়োগকারীর মাঝে বা পুঁজিবাজারের জন্য খুব বেশি ব্যবহার করা হয় নাই। তো বলা হয়েছে যে এই যে লভ্যাংশ নিয়ে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া বা সহযোগিতার কথা বলা হয়েছিল, খারাপ সময় দেখা গেছে যে এই জানুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর বাজার একটি ধারাবাহিক পতনে রয়েছে এবং সূচক কমতে কমতে সেটি 5,200 পয়েন্ট 5,000 পয়েন্টের ঘরে চলে এসেছে। তো সেই জায়গাতে সাপোর্ট না দিয়ে যেই ধরনের করা হয়েছে, এরপর দিনের পর দিন যে প্রতি মাসে একটি করে রোড শো করা হয়েছে, সেখানে যে পরিমাণ ডলার বাহিরে খরচ করা হয়েছে, যে এগুলো আসলে কোথায় খরচ করা হয়েছে, কারণ সেই খরচের বিপরীতে কিন্তু বিনিয়োগ পুঁজিবাজারে আসলে বিদেশি বিনিয়োগ বিপরীতে তো আসেই নেই, বরং আরো বিদেশি বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করে কিন্তু তারা অর্থ নিয়ে গেছেন। তো এই যে আসলে কার্যক্রমগুলো হয়েছিল, সেই বিষয়গুলো আসলে তদন্তের মাধ্যমে এক ধরনের যে অনিয়মগুলো ছিল সেই রিভিউতে ব্যবস্থা নেওয়ার কথা তারা আজকে জানিয়েছেন, এবং সেই দাবিগুলো সহ আরো বেশ কিছু দাবি তারা তুলে ধরেন। তো এই ছিল ডিবিএর পক্ষ থেকে যেই দাবিগুলো জানানো হয় বা পুঁজিবাজার সংস্কার বিষয়ে, সেই সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী আতাউর নিয়ন।
যে সরকারি আসুক না কেন ব্যবসায়ীরা তাদের সাথেই কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। রপ্তানির ধারা বজায় রাখা নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক বৈঠকে তারা একথা বলেন। গত 15 বছর ব্যবসায়ীরা তাদের ইচ্ছে অনুযায়ী মত প্রকাশ করতে পারেননি। সরকারের কাছে নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন না করারও আহ্বান জানান নেতারা। এনবিআরের চেয়ারম্যান সহ যারা এই দেশের শিল্প খাতকে পিছিয়ে নিয়েছিল তাদের পদত্যাগ দাবি করেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমই এর সহ শীর্ষ রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। থানা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র জমা দিতে 7 দিনের মধ্যে জমাদের আলটিমেটাম দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এছাড়াও সাধারণ মানুষের কাছে অস্ত্র কিভাবে গেল সেটিও তদন্ত হবে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে গণমাধ্যমকে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সিএমএইচ ব্যাটালিয়ন আনসারের আহত সদস্যদের শারীরিক অবস্থা ঘুরে দেখে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার। সঠিক নেতৃত্ব দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগ ফিরে আসতে পারে বলে মন্তব্য করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় যারা লুট চালিয়ে অস্ত্র নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। এদিকে রাজধানীর বেশিরভাগ থানায় দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে। মোহাম্মদপুর থানায় সেই খোঁজ রাখছেন আরিফ হোসেন, চলে যাচ্ছি তার কাছে। আরিফ, থানায় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব সদস্যের উপস্থিত হচ্ছেন কিনা, এছাড়া পুরোদমে সেবা দিতে কত সময় লাগতে পারে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। নাফি, বেশিরভাগ থানায় এই কথাটার সাথে কিছুটা দ্বিমত রয়েছে, কারণ আজকে রাজধানীর প্রায় 50টি থানার প্রত্যেকটিতেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা রাজধানী ঘুরে দেখেছি যেই থানাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি বাইরের যেই গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে অথবা যারা দুর্বৃত্ত রয়েছে তাদের হামলার শিকার হয়েছে, সেই থানাগুলো কিন্তু মোটামুটি সারিয়ে তোলা হয়েছে। আমরা যদি একটু দেখে আপনার পেছনে, মোহাম্মদপুরে এই থানাটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে, অর্থাৎ সেনাবাহিনীর সিকিউরিটিতে তারা খুলেছে। এখানে যারা ভেতরে কর্মরত রয়েছে, আমরা যদি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন সব ধরনের কার্যক্রমই চলছে অপরাধ দমনের। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন থানায় মোট 35,000-এর বেশি পুলিশ সদস্য যোগদান করেছে। তবে থানার ভেতরের পরিস্থিতি কিছুটা খারাপ হয়, যেই তারা কাজ শুরু করছেন প্রাথমিকভাবে, তবে সবকিছু গুছিয়ে উঠতে পারছেন না। তবে আপাতত প্রাথমিক ডায়েরি থেকে শুরু করে এগুলো তারা চালু করেছেন এবং অপরাধ দমনে যে টহল টিম রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। আমরা দেখেছি বেশ কিছু মানুষ তাদের অভিযোগ নিয়েও থানায় আসছেন, ঢুকছেন, কিন্তু কিছু কিছু থানায় একটি কলমও নেই অবশিষ্ট, যেগুলো হামলার শিকার থেকে বেঁচে গেছে। এমন সেই থানাগুলোতে কিছুটা হলেও চেষ্টা হচ্ছে কার্যক্রম পরিচালনা করার, তারপরও সাময়িকভাবে অর্থাৎ সীমিত পরিসরে তারা কার্যক্রম চালু করছেন। আমরা দেখতে পাচ্ছি যে থানার ভেতরে বসে ডিউটিরত অফিসার যারা রয়েছেন তারা অভিযোগ নিচ্ছেন এবং কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যেই যোগদানের প্রক্রিয়াও চলছে। তবে যেসব পুলিশ কর্মকর্তা ইতিমধ্যেই তাদের কর্মস্থলে যোগ দেননি, তারা 15 তারিখ পর্যন্ত সময় পাবেন, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তারা সময় পাচ্ছেন। আর আমরা একটি জিনিস দেখেছি যে এই থানা গোছানোর কাজে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিচ্ছেন, তারা কাজ করছেন। তাদের দেখছি থানা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, এমনটি আমরা দেখেছি। তবে সবকটি থানায় এখন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা
যার সাথে সকালে কথা হয়েছিল এই থানার কার্যক্রম পরিচালনা করার আগে, অর্থাৎ যখন দুর্বৃত্তরা থানা হামলা চালিয়েছিল তখন যেই ধরনের অস্ত্র লুট করেছে সেই অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দিয়েছে। যদি কেউ এর মধ্যে সেই অস্ত্রগুলো ফেরত না দেয় তাহলে তাদের আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। এবং আমরা যতদূর জেনেছি বিভিন্ন থানায় ইতিমধ্যেই অস্ত্র জমা দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিও শুরু হয়ে গিয়েছে। অনেকে এসে জমা দিচ্ছে স্বপ্রণোদিত হয়ে, অনেকে আর্মির কাছে হস্তান্তর করছেন। কিন্তু রাজধানীর যে থানাগুলো রয়েছে 50টি থানায় আর্মির তত্ত্বাবধানে, অর্থাৎ আর্মির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। এবং সাধারণ যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন তাদের ভীতি কাটিয়ে উঠতে পেরেছেন এবং সাধারণ মানুষ যাতে তাদের বন্ধু ভাবে এইভাবে দেখার জন্য। নাফি, রাজধানীর বেশিরভাগ থানায় দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে সে খবর জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। বিজয় সরণি থেকে সে খোঁজ রাখছেন সাজিদ আরাফাত, চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, ট্রাফিক পুলিশের কার্যক্রমের পরিসর পুরোদমে শুরু হলো কিনা জানাবেন। নাফি, একটি বিষয় বলে রাখি যে আজ সকাল থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি কর্মবিরতি শেষ করে ট্রাফিক পুলিশ তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছে। আমরা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ছিলাম, সেখানে দেখেছি তারা যে কাজ শুরু করেছে, যে সড়কের শৃঙ্খলা ফেরানোর যে কাজ, নিত্য নৈমিত্তিক যে কাজটি ছিল তাদের কর্মবিরতি শেষে তারা সেই কাজটি করছেন। এই মুহূর্তে আছি অন্যতম ব্যস্ত একটি সড়ক বিজয় সরণিতে। বিজয় সরণিতে আমরা একটু আপনাদের দেখাতে চাই, এখানেও কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন। পাশাপাশি এখানে বিভিন্ন শিক্ষার্থীরাও রয়েছেন, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্মীরা তারাও কিন্তু সহায়তা করছেন এখানকার ট্রাফিক যে ডিপার্টমেন্টের যারা সদস্য আছেন তাদেরকে। আমরা এখানে একটু কথা বলতে চাই একজনের সঙ্গে, এখানে যিনি দায়িত্বে আছেন বিজয় সরণিতে। আমরা সরাসরি সম্প্রচারে আছি, আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে জানতে চাই যে এই যে কর্মবিরতি শেষে আপনারা ফিরলেন, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনারা দায়িত্ব পালনে কি দেখছেন আসলে এখানে? আচ্ছা, কর্মবিরতি শেষে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, ওয়েল অ্যাপ্রিসিয়েশন। অনেকেই থামস আপ দিতেছে, অনেকেই ওয়েলকাম ব্যাক বলতেছে এবং যাওয়ার সময় বলতেছে আলহামদুলিল্লাহ আপনারা ব্যাক করেছেন, যে জিনিসটা কিছুদিন আগে পর্যন্ত আমরা পাই নাই। এইটা একটা একদম ভ্যালিড একটা জিনিস পেয়েছি, যেটা নিজেদের মোরাল অনেক হাই হয়েছে। এখানে আপনার যে অন্য সহকর্মীরা রয়েছেন সবাই কাজে ফিরেছেন কিনা? সবাই কাজে ফিরেছেন কিনা এই ব্যাপারটা, যেহেতু একটা স্থবির অবস্থা থেকে সবার হওয়া চলে আসা, তো সেই ক্ষেত্রে এটা আমাদের মাননীয় ডিসি স্যার হয়তো প্রপারলি বলতে পারবে যে প্রপার জনবল এখনো এসছে কিনা। তবে এখানে যেটা রেগুলার ফোর্স আমাদের আগে যেটা কাজ করতাম সেটা আমাদের এখন চলছে। আমরা শুনছিলাম নাফি, এখানকার যিনি একজন দায়িত্বে রয়েছেন তার কথা, তিনি বলছিলেন যে সবাই কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন, যে সাধারণ মানুষ রয়েছেন যাদের সাথে তাদের কাজ করতে হয় এই নিত্য নৈমিত্তিক যে কাজটি, সেখানে তারা তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং এই কাজে ফিরতে পেরে তারা, কর্মবিরতি থেকে ফিরতে পেরে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তাদের অন্য বাকি যারা রয়েছে বিভিন্ন পয়েন্টে এখনো যারা এই কাজ শুরু করেনি তারা শীঘ্রই এই কাজে যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে সবশেষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ, এই খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। দেখছেন এখন দুপুর। ভারতীয় গণমাধ্যম ছাত্র জনতার বিজয় নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টার পর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এসব বলেন মির্জা ফখরুল। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বনানীতে মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন দায়িত্ব শুরু করতে হচ্ছে বলেও জানান দেশের 25তম প্রধান বিচারপতি। জাহিদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার বিদ্রোহ বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপরই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয় পদত্যাগের হিড়িক আর নতুনদের নিয়োগ। শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি পদত্যাগ করেছেন। অবশ্য তাদের পদত্যাগের আগেই আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসব পরিস্থিতিতে রাষ্ট্রপতি হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন, যা বিচার বিভাগের ইতিহাসে বিরল ঘটনা। রোববার শপথের পর সোমবার নতুন বিচারপতিকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শুরুতেই অ্যাটর্নি জেনারেল শুভেচ্ছা জানান। এ সময় নতুন বিচারপতির গৌরবময় শিক্ষা জীবন ও কর্মজীবন তুলে ধরেন। পরে প্রধান বিচারপতি বলেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দায়িত্ব নিতে হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জন ধরে রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমি বলেছি, এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে, আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন। গত এক দশকে গুম, খুন ও মিথ্যা মামলার সঙ্গে জড়িতদের বিচার করার কথা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত, এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। প্রধান বিচারপতি বলেন, বিগত এক দশকে মিথ্যাকে সত্য বলা হয়েছে, ন্যায় বিচারকে ব্যাহত করা হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা। নাফি, আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল এবং আগামীকাল মঙ্গলবার থেকে চলাচল শুরু করবে সকল লোকাল মেইল এবং কমিউটার ট্রেন। মুক্তিয়ার, 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ইতিমধ্যেই ট্রেন চলাচল শুরুর সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত দেখে আসবো প্রতিবেদনে। ফাঁকা কমলাপুর রেল স্টেশন। সচরাচর এমন দৃশ্য দেখা না গেলেও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে 3 সপ্তাহের বেশি বন্ধ থাকায় কমলাপুরের চিত্র এমনই। দীর্ঘ বিরতি শেষে আবারও প্রাণ ফেরার অপেক্ষায় কমলাপুর। পারাবত ও জামালপুর এক্সপ্রেস বাদে আগামী বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে সব ধরনের আন্তনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এর আগে শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল, আর মঙ্গলবার থেকে চলবে সব লোকাল, মেল ও কমিউটার ট্রেন। বিকেল 5টা থেকে সারা দেশে একযোগে অনলাইন এবং অফলাইনে বিক্রি শুরু হবে আগামী 15 থেকে 22 আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের অগ্রিম যাত্রার টিকিট। ইতিমধ্যে ট্রেন চলাচল শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাময়িক বন্ধ থাকা পারাবত ও জামালপুর এক্সপ্রেস শীঘ্রই চলাচল শুরু করবে বলে আশাবাদ রেলওয়ে কর্তৃপক্ষের। প্রস্তুতির জন্য যেসব ট্রেনের বেস, যেমন ঢাকা থেকে যে ট্রেন ছেড়ে যাবে আপনার হচ্ছে সিলেটে, যে ট্রেনটা হয়তো আখাউড়াতে আটকে ছিল, সে যথারীতি ঢাকা আজকে চলে আসবে, এবং 15 তারিখে যথারীতি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরকম আমাদের সব বেস স্টেশনগুলো রেডি হচ্ছে। আমাদের যে কিছু পেন্ডিং কাজ ছিল, আপনি জানেন যে আমাদের ট্রেনেরও ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই জন্য ক্ষতির যে রিপেয়ারিং কাজগুলো সেটা চলমান আছে। আর নিরাপত্তার বিষয়গুলো আমরা অগ্রাধিকার দিয়ে দেখছি। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। আমরা 2-3 দিন আগে সীমিত আকারে থানার কার্যক্রম শুরু করেছিলাম। আজ থেকে আমরা পুরাদমে, আমাদের সব পুলিশ হাজির আছে, সবাই পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করতেছে। ট্রেন চালু হলে আমরা পূর্বে যেভাবে যাত্রীদের নিরাপত্তা দিয়ে আসছি, এবারও ইনশাল্লাহ আমরা সেভাবে দিতে পারবো। এদিকে দেশের অন্যান্য রেল স্টেশনেও পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে 8টি পণ্যবাহী ট্রেন চলাচল করছে। 8টি ট্রেনের মধ্যে 3টি কন্টেনারবাহী এবং 5টি তেলবাহী ট্রেন। এর মধ্যে সকাল 11টার আগে 6টি মালবাহী ট্রেন ঢাকা, সিলেট, রংপুর এবং দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করে। আসিফ ইকবাল,
এখন ঢাকা। ট্রেন চলাচলের আরো খবর জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, আজ থেকে তো মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে এবং আগামীকাল থেকে সকল লোকাল ট্রেন, কমিউটার ট্রেন চলবে। তো এই ট্রেন চলাচলের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক সবকিছু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। মুক্তি, আজকে থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু ময়মনসিংহ রেল স্টেশন অতিক্রম করেনি এখন পর্যন্ত কোনো মাল ট্রেন। এবং আমি রেল স্টেশন সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছেন নাজমুল হক খান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আসলে এই ময়মনসিংহ থেকে আজকে কিন্তু মালবাহী কোনো ট্রেন চলাচল করার সুযোগ নেই বা আসবে না, কিন্তু আগামীকাল থেকে যে লোকাল মেল ট্রেন চালু শুরু হবে তার প্রস্তুতি কিন্তু রেল স্টেশন কর্তৃপক্ষ নিচ্ছেন। আমরা দেখছি যে রেলওয়ে সুপার সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু কালকে থেকে যেন স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু করা যায় তার প্রস্তুতি নিয়েছেন। এর অংশ হিসেবে ময়মনসিংহ রেল স্টেশনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকে প্রায় 10টি ট্রেন আটকা পড়েছিল। এর মধ্যে 3টি আন্তনগর ট্রেন এবং মেল ট্রেন, লোকাল এবং কমিউটার ট্রেন রয়েছে। তো যে ট্রেনগুলো আজকে 10টি ট্রেনের মধ্যে কিন্তু আজকে বেশ কয়েকটি ট্রেন আজকেই ঢাকা এবং জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে, অর্থাৎ কালকে থেকে যে ট্রেন চলাচল শুরু হবে তার যে স্টার্টিং স্টেশন, সেই স্টার্টিং স্টেশনে কিন্তু আজকেই ট্রেনগুলোকে পৌঁছে দেওয়া হবে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই বলাকা এবং মহুয়া কমিউটার এই দুটো ট্রেনকে একসাথে করে একটি ইঞ্জিন দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ছেড়ে গিয়েছে। এবং এছাড়াও এখানে আন্তনগর অগ্নিবীণা এবং জামালপুর এক্সপ্রেস ট্রেনও এই ময়মনসিংহ রেল স্টেশনে আটকা রয়েছে, সেই ট্রেনও কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেগুলো কিন্তু একেবারেই খালি কামরা বা এমটি র্যাক হিসেবে যে বলা হয়, অর্থাৎ কোনো যাত্রী যাবে না, শুধু কামরাগুলোকে বা বগিগুলোকে নিয়ে যাওয়া হবে ঢাকায়। এবং এখানে আরও দুটি লোকাল ট্রেন রয়েছে, যেগুলো একটি ভুয়াপুর যাবে এবং আরেকটি জামালপুর যাবে। এবং কালকে ভোর থেকেই কিন্তু যে লোকাল ট্রেন সকাল মোহনগঞ্জ এক্সপ্রেস এবং জারিয়া মোহনগঞ্জ লোকাল এবং জারিয়া লোকাল এই দুটো ট্রেন দিয়েই কিন্তু কালকে ট্রেন চলাচল শুরু হবে, সেটি ভোরে যাত্রা শুরু করবে। এবং বিকেল 5টা থেকে কিন্তু 15 তারিখের যে আন্তনগর ট্রেনের টিকিট সেগুলো কাউন্টার থেকে দেয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ট্রেন চলাচলের সবশেষ জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প ব্যবস্থাপক সহ ভারতীয় প্রকৌশলীরা নিজ নিজ দেশে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা রেলপথের অবশিষ্ট অংশের কাজ। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ শেষ হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। ভারতীয়রা কেন ফিরে গেলেন আর কাজ শেষ হওয়া নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? নাফি, তার আগে একটু আপনাকে তথ্য দিয়ে রাখি। গত বছরের 1 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত প্রায় 12.24 কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে তখন কিন্তু কিছুটা কাজ বাকি ছিল, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই রেলপথের যেই গঙ্গাসাগর রেল স্টেশন থেকে যেই মূল যে সড়ক পর্যন্ত যে সংযোগ সড়কটি এবং প্ল্যাটফর্মের যেই শেড তৈরির কাজ সেটি কিন্তু এখনো বাকি রয়েছে। তবে গত 5 আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু এই প্রকল্পের যিনি ব্যবস্থাপক আছেন ভাস্কর বক্সি সহ ভারতীয় যেই প্রকৌশলী আছেন, অর্থাৎ প্রায় 6 থেকে 7 জন প্রকৌশলী কিন্তু তারা নিরাপত্তার কারণে কিন্তু তারা আসলে আখাউড়া থেকে আখাউড়ার স্থলবন্দর দিয়ে কিন্তু তারা ভারতে চলে যান, যার ফলে আসলে সেই 5 তারিখ বিকেল থেকে কিন্তু এই প্রকল্পের কাজ কিন্তু বন্ধ রয়েছে। এবং এর ফলে আসলে এই যে অবশিষ্ট যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কিন্তু এখন শেষ হওয়া নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমি আসলে মুঠোফোনে কথা বলেছিলাম এই প্রকল্পের ব্যবস্থাপক ভাস্কর বক্সির সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে তারা ওই দিন 5 তারিখ বিকেলে কিন্তু তারা আসলে যেখানে অবস্থান করছিলেন আখাউড়ার উপজেলা সদর, সেখানে কিন্তু হামলার চেষ্টা হয়েছিল, যার ফলে আসলে তারা কিন্তু নিরাপত্তাজনিত কারণে তারা ওই দিন বিকেলে আখাউড়া চেকপোস্ট দিয়ে কিন্তু তারা ভারতে চলে যান। তবে আমি আসলে এই প্রকল্পের অন্যান্য যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এখন যেহেতু ধীরে ধীরে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, পুলিশও যেহেতু আজকে থেকে কাজে যোগ দিয়েছে, অর্থাৎ এখন যেহেতু নিরাপত্তা নিয়ে খুব একটা শঙ্কা নেই, যার ফলে আসলে বলা যেতে পারে আসলে আগামী সপ্তাহ থেকে কিন্তু এই প্রকল্পের কাজটি পুনরায় শুরু হতে পারে বলে আসলে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু আশা করছেন। একটু তথ্য দিয়ে রাখি নাফি, আসলে
এই প্রকল্পটি চালু হলে কিন্তু আসলে এই যে সড়ক পথের মতো কিন্তু এই আখাউড়া আগরতলা এই রেলপথ দিয়ে কিন্তু ভারতে কিন্তু পণ্য আমদানি রপ্তানি কিন্তু করা যাবে। তো নাফি, আমার কাছে এই ছিল আখাউড়া আগরতলা রেলপথের সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এবার অন্য প্রসঙ্গ। মানসিকতার পরিবর্তন না হলে পণ্যের দর নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএসটিআই এর মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম। আজ নগরীর উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর বাজারে অভিযান পরিচালনার শেষে তিনি কথা বলেন। মহাপরিচালক বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএসটিআই। তিনি আরো বলেন, আমরা মনিটরিং থেকে চলে যাবার পর যদি আবারও দাম বৃদ্ধি করা হয় তবে তা হবে দুঃখজনক কাজ। তিনি বলেন, পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে চাঁদাবাজি কমাতে হবে, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। মাছের বাজারে অসঙ্গতি যেটা পেলাম, তারা কালার্ড লাইটটা ব্যবহার করছে। কালার্ড লাইটটা ব্যবহার করে মানুষ এক ধরনের প্রতারিত হচ্ছে। আপনি কালার দিলে দেখা যাবে যে কালারের প্রকৃত কালারটা আপনি বুঝতে পারছেন না। যে মাছটা পচা আপনি বুঝতে পারতেন, সেটাকে আপনি চকচক করছেন। প্রথমে আমাদের এই ছাত্র ভাইরা প্রথমে এটাকে ডিটেক্ট করেছে। এখন আমরা চলে গেলাম, ছাত্র ভাইরা চলে গেল, আবার যদি ব্যবসায়ীরা যদি লাগায় মানুষকে প্রতারিত করে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে আমরা অ্যাওয়্যার করলাম, এই অ্যাওয়ারনেসটা যদি মানুষের মাঝে ডেভেলপ না করে আইন আদালত দিয়ে আপনি কতক্ষণ ঠিক রাখবেন? আমরা ওইটার বিরুদ্ধে সংগ্রাম করছি। আমরা চাচ্ছি যে আমূল পরিবর্তনটা আসুক। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক। ব্রিটেনের সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতি দেশটিতে বড় ধরনের সামাজিক বিভাজন তৈরি করেছে, দৃশ্যমান করেছে অতি ডানপন্থীদের প্রভাব। এজন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কুফলকেও দায়ী করছে নিরাপত্তা গবেষকরা। কারণ ৩ তরুণীর হত্যাকাণ্ড ঘিরে ছড়িয়ে পড়া গুজব থেকেই এত বড় দাঙ্গার ঘটনা ঘটেছে। তহিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ২৯ জুলাই ব্রিটেনের সাউথপোর্টে ৩ তরুণের মৃত্যুর পর হামলাকারীর পরিচয় নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় দাঙ্গা পরিস্থিতির তৈরি হয়। এই বিক্ষোভের নিশানা হয় মুসলিম ও অভিবাসীরা। কারণ হামলাকারী একজন মুসলিম অভিবাসন প্রত্যাশী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায় ১৭ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী খ্রিস্টান ধর্মাবলম্বী, যার জন্ম ওয়েলসে। তার মা বাবা রুয়ান্ডা থেকে এসেছিলেন। এই অবস্থায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফলকে দায়ী করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমনকি ইচ্ছাকৃতভাবেই গুজবটি ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন ব্রিটেনের সাবেক একজন পুলিশ কর্মকর্তা। People have been able to spread lies. We have a euphemism of misinformation, but effectively it's lies. When those 3 young girls were murdered, the rumours that spread on the internet, deliberately, maliciously and falsely, was that this was a Muslim suspect and he was a person who'd recently arrived in the UK via a boat. ব্রিটেনের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সামাজিক বিভাজন এবং অতি ডানপন্থী চরমপন্থার প্রভাব রয়েছে। চীনা গণমাধ্যম সিজিটিএনে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন এই বিশেষজ্ঞ। Permanently disaffected from the country. These are people who experience all sorts of forms of social deprivation and problems with housing and health and education. 2 সপ্তাহের বিক্ষোভ ও দাঙ্গায় পুলিশের উপরও হামলা চালাতে দেখা গেছে উগ্র ডানপন্থীদের। এমনকি অভিবাসীদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রেও চালানো হয় হামলা। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আহত হয়েছেন অনেক পুলিশ সদস্য। এরপর প্রায় ৮০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। সেখান থেকে অন্তত ৩৫০ জনকে সহিংস ঘটনায় অভিযুক্ত করার পর কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।